এদেরকে শুট করে দেই তুরাগ বা যাত্রাবাড়ির দিকে ফেলে দিয়ে আসে, এই আন্দোলন এদেরকে কোনো খোঁজখবর রাখতে পারবে না। মেট্রো রেলের যে মামলাটা, এটা তো মানে পুরোপুরি একটা পরিকল্পিত মামলা ছিল। এই জায়গায় দেখা গেছে যে আমরা যেহেতু ছাত্র দলের রাজনীতি করি, তো ছাত্রদের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা থাকবো, ওই আন্দোলনের সাথে সমর্থন দেবো এবং নিজেরা সর্বোচ্চ উপস্থিতি নিয়ে আন্দোলন সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মেট্রো রেলের মামলার আসামি আমাদেরকে করা হয়। তো আমাদেরকে অ্যারেস্ট করার পরে 25 জুলাই যখন ডিবি কার্যালয়ে আমাদেরকে 4 দিন গুম রাখে, ওই অবস্থায় দেখা গেছে যে তারা আমাদেরকে জমটুপি পরিয়ে এই হ্যান্ডকাপ পিছনে দিয়ে আমাদেরকে যখন রুমে ডাকতো, তো সেই জায়গায় এই তারা বলাবলি করতো যে এদেরকে শুট করে দেই তুরাগ বা যাত্রাবাড়ির দিকে ফেলে দিয়ে আসে, এই আন্দোলনে এদেরকে কোনো খোঁজখবর রাখতে পারবে না বা রাখবেও না, কেউ খোঁজখবর নেবেও না। তো সেই জায়গা থেকে ডিবি কার্যালয়ে আমরা যে কয়েকদিন ছিলাম, খুবই ভয়াবহ এবং নির্মমতার সহিত আমাদের মানবতার জীবনযাপন কাটছে। সবসময় একটা আতঙ্কের মধ্যে দিয়ে, যেহেতু জমটুপি পরা অবস্থায় থাকতো, মনে হয়তো যে এই বুঝি শুট করে ফেলবে বা ফাঁসি দিয়ে দিবে, এরকম একটা বিষয় ছিল। কিন্তু ফাঁসির যে বিষয়টা ছিল, আমাদের সবসময় মাথার মধ্যে এরকম ছিল যে এই আন্দোলন যদি সফল না হয়, বা তখন তো আমাদের ডিবি কার্যালয়ের কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই যে আন্দোলনের গতি এই পর্যায়ে আছে বা আন্দোলন এইভাবে চলতেছে। তবে আমরা ধরে নিয়েছিলাম যে আন্দোলন যদি সফল না হয়, তাহলে হাসিনার সরকারের কারণে এই মেট্রো রেলের মামলা, যেহেতু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের একটা মামলা, এই মামলায় আমাদেরকে ফাঁসি দিয়ে দিবে। এটাই আমাদের মধ্যে তখন মানসিকভাবে এই একটা দুশ্চিন্তার মধ্যে আমরা সবসময় থাকতাম। 4 দিন গুম করে রাখার সময় মানে শারীরিকভাবে তো নির্যাতন করতো। শারীরিকভাবে নির্যাতনের মাত্রা আপনার যখন একটা মানুষের জমটুপি পড়ায়, তখন তার কনফিডেন্স লেভেল তো এমনি চলে যায়। তো সেই অবস্থায় যখন স্বাভাবিকভাবে তারা ভয়ভীতি দেখানোর জন্য বিভিন্ন কথাবার্তা বলতো, এখন ওইটা ভয়ভীতি দেখানোর জন্য না বাস্তবে করার জন্য যে ওদেরকে শুট করে দিই, ওইটা আমরা তখন বুঝতেছিলাম না। কারণ আমাদের পরিবার বা কেউ জানে না যে আমরা তখন ডিবি কার্যালয়ে অ্যারেস্ট অবস্থায় আছি। তাদেরকে বলা হয়েছে যে আপনার ইনফরমেশনটা কাউকে দিয়ে দেন বা পরিবারের কারো ফোন নাম্বারের সাথে যোগাযোগ করে, যেহেতু বাবা আমার বয়স হয়েছে, তারপরে একটি ইনফরমেশন দিয়ে দেন। তখন তারা মানে হাসি তামাশা করতো যে ছাত্র দলের রাজনীতি করেন, এরকম কঠিন একটা সময়ে বাবা মা স্ট্রোক করবে, তারা 2 একবার স্ট্রোক করবে, না হলে আপনারা বড় নেতা হবেন কিভাবে। তো এইভাবে মেন্টালি আমাদের ব্যাপক একটা প্রেশারের মধ্যে রাখা হতো। আর শারীরিকভাবে নির্যাতনের যে বিষয়টা ছিল, কারণ যখন আমাদেরকে রুমে ডাক দিয়ে নিয়ে যেত মানে ইন্টারোগেশনের জন্য, তখন তো জমটুপি পড়ানোর কারণে একটা ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করতো। তারপরে যেসব অবান্তর কিছু প্রশ্ন করতো, আর প্রশ্ন করার সাথে সাথে আমাদের লাঠি দিয়ে পিটাইতো। একদম পিছন সাইড থেকে হানুন ভাই হাঁটুর মধ্যে মারছে আমাদেরকে পিছন সাইডের দিকে, মানে ওই জাস্ট ওই স্বীকারোক্তি নেওয়ার জন্য যে মেটেরিয়াল এই অগ্নিসংযোগের সাথে আমরা জড়িত, এই স্বীকারোক্তি নেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ ভাবে তারা শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করে। আমাদেরকে যখন অ্যারেস্ট করে নিয়ে যায়, অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে মানে হারুনের বিষয়টা হয়তো আমরা একটা অনুমান ভিত্তিক ছিল যে হারুন এই মেটেরিয়ালের মামলার পুরাটার পরিকল্পনাকারী হারুন। কিন্তু আমাদেরকে যখন নিয়ে যাওয়া হয়েছে একটা রুমে নিয়ে যাওয়ার পরে, মানে যেদিন অ্যারেস্ট করছে, তো তখনই এই ওই অফিসারের নামটা আমার মনে নাই, তার ফোনে মেসেজ আসছে, সে বলছে যে হারুন স্যার আমাদেরকে এই মেট্রো রেলের মামলা এইভাবে আমাদেরকে সাজাইতে বলছে, তোদেরকে মেট্রো রেলের মামলা দেওয়া হবে। তখন থেকে আমরা পুরোপুরি মানে ওইটা জানার পরে যে ডিবি হারুন এই মামলার পরিকল্পনাকারী এবং কিভাবে স্বীকারোক্তি নেওয়া যায়, টোটাল সাজানোর বিষয়টা ছিল ডিবি হারুনের।